হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ পাওয়ার প্রেপ আয়োজিত আজকের প্রিপোজিশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা অনেক ভালো আছো। সো এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম যে কোয়েশনটা আসে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন নামটা শুনলেই অনেক বড় চ্যাপ্টার মনে হয়, অনেক ছোটোখাটো বিষয় তোমাদের মনে রাখতে হয়। অনেকে অনেক শর্টকাট মুখস্থ করে প্রিপোজিশন চেনার ব্যবহার করার চেষ্টা করো। সো আজকে আমরা দেখব কিভাবে তুমি জিনিসটা বুঝে বুঝে নিজ থেকে আনসার করতে পারবা। নিজের থেকে যখন কোনো একটা কোয়েশনের আনসার করবা বুঝে, উইদাউট মেমোরাইজিং দ্য টপিক, দেখবা যে অনেকটা আত্মতৃপ্তি পাওয়া যায়, পড়াশোনার যে স্বাদ সেটা পাওয়া যায়। সো আজকে কিভাবে সেটা পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রিপোজিশনের যে বেসিক কথা সেটা যদি একটু আমরা শর্টকাটে আলোচনা করি, সেটা হচ্ছে প্রি এই শব্দটার অর্থ হচ্ছে আগে, পজিশন শব্দটার অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং এই প্রিপোজিশন শব্দটার অর্থই হচ্ছে আগে অবস্থান। তাহলে কার আগে অবস্থান? এটা বেসিক্যালি নাউনের আগে অবস্থান। এটা বোঝায় নাউনের আগে যখন একটা শব্দ বসে যেটা অন্যান্য শব্দের সাথে ওই নাউনটার রিলেশন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। দ্যাটস এ ডেফিনেশন, এটা তোমার মুখস্থ করতে হবে না। এবং তাছাড়া আমাদের প্রিপোজিশনের কয়েকটা টাইপ, তিনটে টাইপস বলা যায় ইউজুয়ালি। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলাকে মূলত প্রিপোজিশনাল টাইপস ধরে নেওয়া হয়। এগুলোও তোমাদের বিস্তারিত জানার দরকার নাই, অ্যাজ লং এজ তুমি প্রিপোজিশনগুলো চিনতেছো, কোনটা কোনটা প্রিপোজিশন কোনটা প্রিপোজিশন না। সো এগুলাও তোমাদের বিস্তারিত জানার দরকার নেই, সেই কারণে আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা সরাসরি প্রিপোজিশনের যে মেইন ক্লাস, মেইন পোর্শন, সেটাতে চলে যাচ্ছি। সো বোঝার সুবিধার্থে, তোমাদের পড়াশোনাটা যাতে একটু গোছানো হয় সেটার সুবিধার্থে আমরা বলতে পারি প্রিপোজিশন আসলে এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন, অর্থাৎ যেগুলো আমরা এরকম অ্যাবাউট, ইন, অন, অফ, টু, এগুলো কিন্তু প্রিপোজিশন, উই নো দ্যাট। এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে কিন্তু আরেকটা পার্ট আছে প্রিপোজিশনের মধ্যে, যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যদি প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করে দেখবা, বিগত সবগুলো প্রশ্নেই অ্যারাউন্ড 50 to 70% কোয়েশনই আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এটা বলা যায় 60 to 70% কোয়েশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। উইচ মিনস তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে থাকো, খুব ভালোভাবে মুখস্থ করে যাও, তাহলে এখান থেকেই তুমি প্রশ্ন কমন পাইতে পারো অলমোস্ট 60%। সো এই জন্যই আমি তোমাদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিট রেডি করছি। এটা তোমরা জাস্ট, আমি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সকে একটা লিঙ্ক দিয়ে দিব, একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে গিয়ে তোমরা সেটা ডাউনলোড করতে পারো। এখানে অ্যারাউন্ড 300টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন রয়েছে। সেগুলো যদি তোমরা পরীক্ষার আগে মুখস্থ করতে পারো, এগুলো মুখস্থ করার দরকার নাই, যদি তুমি কয়েকবার রিপিট করে করে পড়তে পারো, এটাকে বলা হয় রিপিটেশন। রিপিটেশনের মাধ্যমে যদি তুমি এই পড়াশোনাটা চালিয়ে দিতে পারো, দেখবা যে তুমি একটা শব্দ দেখলে ওইটার পরে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসতে পারে সেটা কিন্তু তোমার মাথায় চলে আসবে। সো ওটা অবশ্যই তোমাদের করতে হবে, ওটা ছাড়া কিন্তু তুমি 100% আনসার করতে পারবে না। সো 60% ছাড়া আর যে 40% তোমাদের কোয়েশ্চন থাকে, সেটা হইতে পারে আমাদের আলাদা আলাদা প্রিপোজিশনের যে ব্যবহার, অর্থ, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। সো আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসটাতে, টোটাল 2টা ক্লাসে আমরা এই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। এই লিস্টের মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট সম্পর্কে আমরা জানি, অর্থাৎ অ্যাবাউট এর নিজের অর্থই হচ্ছে সম্পর্ক। আমরা প্রথমে লিখে রাখছি এখানে অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে কিছু বলা, কিছু করা, সেই জিনিসটা বোঝাতে গেলে আমরা অ্যাবাউট ব্যবহার করি। যেমন প্রথম রুলসটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তুর সম্পর্কে, বস্তুর বিষয়ে, ব্যক্তির বিষয়ে কোনো কিছু বোঝালে সেটাকে আমরা বলি অ্যাবাউট। যেমন আমরা যদি বলি উই নো অ্যাবাউট দ্য ম্যান, উই নো অথবা আই নো, আমি জানি, অ্যাবাউট দ্য ম্যান, আমরা মানুষটা সম্পর্কে জানি অথবা মানুষটার ব্যাপারে জানি, আমরা মানুষটার বিষয়ে জানি। তারপর হচ্ছে কাছাকাছি মান বোঝাতে অথবা প্রায় বোঝাতেও আমরা অ্যাবাউট এর ব্যবহার করতে পারি। যেমন আই এম অ্যাবাউট টু গো দেয়ার, আমি প্রায় ওখানে চলে গিয়েছি। আই ওয়াজ দেয়ার অ্যাট অ্যাবাউট 5 PM, আমি ওখানে প্রায় 5টায় গিয়েছিলাম, অর্থাৎ প্রায় 5টার দিকে আমি ওখানে ছিলাম, কাছাকাছি 5টার দিকে আমি ওখানে ছিলাম। এই মান বোঝাতেও আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। সো এই সিম্পল দুটা ইউজ। অ্যাবাউট অর্থ যখন আমরা সম্পর্কে বলি, এই সম্পর্কে কিন্তু অনেকভাবে বোঝানো যায়। তোমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারো, অনেকগুলো সেন্টেন্স অ্যাবাউট দিয়ে তৈরি করতে পারো, যদি তুমি অ্যাবাউট সম্পর্কে না বুঝো তেমন। সো বেসিক কনসেপ্টটা হচ্ছে অ্যাবাউট অর্থ সম্পর্কে অথবা বিষয়ে, ব্যাপারে সেরকম কিছু বোঝাতে, এবং কাছাকাছি মান অথবা প্রায় শব্দটা বোঝানোর জন্য আমরা অ্যাবাউট ইউজ করতে পারি। এখন যদি আমরা অন, অ্যাবভ, ওভার এই তিনটা প্রিপোজিশন একসাথে একটু তুলনা করে এবং বোঝার চেষ্টা করি, তখন আমাদের মনে রাখতে হবে অন, ওভার, অ্যাবভ এই শব্দগুলোর সবগুলোর অর্থ হচ্ছে
উপরে। কিন্তু উপরে বলতে উপরে কিন্তু অনেক ধরনের উপরে ব্যবহার হইতে পারে। সেগুলা কিভাবে ডিফারেনশিয়েট করতে পারি সেগুলো আমরা একটু দেখব। যেমন অন শব্দটা প্রথমত ব্যবহার করে তলের সাথে যদি স্পর্শ করে লাগানো থাকে, অর্থাৎ একটা মনে করো টেবিলের উপরে কোনো একটা কিছু আছে, টেবিলের উপরে মোবাইলটা আছে, ওই মোবাইলটা কি অবস্থায় আছে? এটা কি ভাসতে থাকে? টেবিলের উপর সাধারণত ওই টেবিলের সারফেসের সাথে মোবাইলটা লাগানো থাকে। তাহলে কোনো কিছু যখন ওই সারফেসের সাথে লাগানো অবস্থায় থাকবে, সংস্পর্শে থাকবে, তখন কিন্তু আমরা উপরে বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহার করি। দ্য ফোন ইজ অন দ্য টেবল। তাহলে টেবিলের উপরে ফোনটি আছে বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। এবং অনের আরেকটি ব্যবহার আছে, সেটা হচ্ছে দিনের নাম অথবা নির্দিষ্ট দিনের পূর্বে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি আই উইল বি দেয়ার অন ইউর বার্থডে। আই উইল বি দেয়ার অন ইউর বার্থডে আমরা এখানে ব্যবহার করতে পারি, কারণ ইউর বার্থডে হচ্ছে একটা দিন, নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, সে কারণে আমরা অন ব্যবহার করতে পারি। এখানে হতে পারে অন থার্সডে, হতে পারে অন 15 জুলাই হতে পারে। তাহলে এরকম কোনো স্পেসিফিক দিনের নাম, দিনের আগে অথবা দিনের নামের আগে আমরা বলতে পারি অন। অ্যাবভ শব্দটার অর্থ উপরে। এই উপরে অ্যাবভ কখন ব্যবহার করব? সেটা হচ্ছে কোনো কিছুর উপরে আছে বোঝাতে সংস্পর্শে না থেকে, অর্থাৎ লাগানো অবস্থায় না থেকে যদি কোনো কিছু উপরে আছে বোঝাতে হয়, তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাবভ। অর্থাৎ আমরা বলতে পারি দ্য প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড, অর্থাৎ মেঘের উপরে, লাগানো অবস্থায় নাই, মেঘের উপরে ভাসমান অবস্থায় প্লেনটি চলতেছে সেরকম, অথবা উঠছে সেরকম বোঝানোর জন্য আমরা অ্যাবভ শব্দটা ব্যবহার করতে পারি বা প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। ওভার শব্দের অর্থও কিন্তু উপরে। তাহলে এই ওভার কখন আমরা ইউজ করব সেটা যদি আমরা একটু দেখি, কোনো কিছুর উপরিভাগে সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকতে, অর্থাৎ সম্পূর্ণ ঢাকা অবস্থায় বলতে ধরো তুমি একটা শার্ট পরছো, একটা শার্ট পরলে তোমার পুরো শরীরের উপরে এটা ঢাকা অবস্থায় থাকে না? অর্থাৎ তাহলে পুরো শরীরের উপরে বোঝাতে আমরা কিন্তু তখন বলতে পারি ওভার। অথবা আমরা বলতে পারি হি ওয়ার অ্যান ওভারকোট ওভার হিজ শার্ট। দেখো, ওভারকোট মানে হচ্ছে শার্টের উপরে যেটা পরে, তাহলে শার্টের উপরে পড়তে গেলে তোমার ওই কোটটা কিন্তু পুরো শার্টকে ঢেকে ফেলে বা ঢাকা অবস্থায় একটা তৈরি করে। তাহলে ওই জিনিসটা বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করতে পারি। অথবা আমরা ওভার শব্দটা কিন্তু বেশি উপরে বোঝাতেও ব্যবহার করতে পারি, অর্থাৎ অনেক উপরে বোঝাতেও আমরা ওভার শব্দটা ব্যবহার করতে পারি। অপর পাশে বোঝাতে আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হি লিভস ওভার দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটের ওই পাশে, রাস্তার ওই পাশে সে বসবাস করে, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ওভার। সো তাহলে এগুলাই হচ্ছে তোমার অন, অ্যাবভ, ওভার প্রিপোজিশনগুলার ব্যবহার, যেগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো এবং তোমরা চেষ্টা করবা, আমরা এখানে যতগুলা বিষয় নিয়ে কথা বলছি, যেমন অনের যতগুলো ব্যবহার আছে, অ্যাবভের যতগুলো ব্যবহার আছে, সবগুলো নিয়ে তুমি মিনিমাম 2 থেকে 3টা নিচ থেকে সেন্টেন্স বানাবা। দেখবে যে তাহলে তোমার একটা কনফিডেন্স চলে আসবে কিভাবে প্রিপোজিশনগুলো ইউজ হতে পারে। এগুলো কিন্তু মাস্ট জানা লাগবে। তুমি ইংলিশে কথা বলতে গেলে, কোনো ইংলিশে কোনো কিছু রাইট করতে গেলে তোমার কিন্তু প্রিপোজিশন এগুলোর ব্যবহার মাস্ট জানা লাগবে, ওয়েদার ইউ টেক দ্য এক্সাম অর নট। এরপর যদি আমরা দেখি আফটার এবং বিফোর। আফটার অর্থ পরে, বিফোর অর্থ আগে, সেগুলো কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কখন কখন আমরা আফটার এবং বিফোর ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল, আমরা আফটার ব্যবহার করতে পারি কোনো কিছুর পরে বোঝাতে। যেমন হি কেম আফটার আই হ্যাড কল্ড হিম। সে এসেছিল আমি তাকে কল দেওয়ার পরে, আমি তাকে কল দেওয়ার পরে সে এসেছিল। তাহলে এই আফটার শব্দ অর্থ কি বোঝাচ্ছে? পরে, কোনো কিছুর পরে বোঝাতে, কারো পরে বোঝাতে আমরা আফটার শব্দটা ব্যবহার করতে পারি। এবং কোনো কিছুর পিছনে বোঝাতেও আমরা আফটার ব্যবহার করতে পারি। যেমন হি অলওয়েজ রানস আফটার মানি। এটা অবশ্য রানস আফটার মানে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, কিন্তু আফটার শব্দটা অ্যাকচুয়ালি মানির পিছনে ঘোরা সেই জিনিসটাকেও ইন্ডিকেট করে অল্টারনেটিভলি। সো আফটার শব্দটা আমরা ব্যবহার করতে পারি কোনো কিছুর পিছনে অথবা কোনো কিছুর পরে, সেটা বোঝানোর জন্য আমরা আফটার প্রিপোজিশনটা নাউনের আগে বসাতে পারি। এবং বিফোর ব্যবহার করতে পারি কোনো কিছুর আগে বোঝানোর জন্য। কোনো কিছুর আগে বোঝাতে গেলে আমরা বিফোর ব্যবহার করতে পারি। সে অ্যারাইভড বিফোর মি। সে আমার আগে পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম বিফোর শব্দটা আগে বোঝাতে ব্যবহার করা হয়। কোনো কিছুর সামনে বোঝাতেও কিন্তু আমরা বিফোর ব্যবহার করতে পারি। যেমন শি অ্যারাইভড বিফোর দ্য জাজ, অর্থাৎ সে জাজের সামনে পৌঁছে গেল। তাহলে একটু খেয়াল করো, আফটার এবং বিফোর কিন্তু পুরোটাই বিপরীত। আফটার বোঝাতে যা ব্যবহার হয় তার বিপরীত কিছু বোঝাতে কিন্তু আমরা বিফোর ব্যবহার করতে পারি। সো এগুলো একটু আফটার এবং বিফোরের ব্যবহারগুলো মাথায় রাখবা। এবং এই আফটার এবং বিফোর নিয়ে কিন্তু তোমার টেন্সের, পারফেক্ট টেন্সের
একটা সূত্র আছে বা কিছু সিস্টেম আছে যেগুলো মেনটেন করতে হয়, সেগুলো আমরা টেন্সের ক্লাসে দেখব। যদি তোমরা বুঝতে না পারো আমি কি নিয়ে কথা বলছি, তাহলে তোমরা টেন্সের ক্লাসটা ইমিডিয়েটলি দেখে নাও, কারণ এই টেন্স বিষয়টা ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে গিয়ে টেন্সের ক্লাসগুলো কমপ্লিট করে নিতে পারো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এগেইনস্ট। এগেইনস্ট সম্পর্কে যদি আমরা একটু দেখি, কোনো কিছুর বিরুদ্ধে অথবা প্রতিকূলে প্রকাশ করতে কিন্তু আমরা এগেইনস্ট শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি দে ফট এগেইনস্ট টেরোরিজম, অর্থাৎ তারা টেরোরিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে দ্য এভিডেন্স গুজ এগেইনস্ট হিম, অর্থাৎ যে প্রমাণগুলো কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে কি ব্যবহার করছি, এগেইনস্ট ব্যবহার করছি, এগেইনস্ট। তাহলে এখানে প্রিপোজিশনগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো মিনিং চেঞ্জ করে দিতে পারে। এখানে যদি এগেইনস্ট না দিয়ে তুমি অন্য কোনো কিছু ব্যবহার করো, তাহলে কিন্তু অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সো বি কেয়ারফুল when you are using any preposition. আবার এই এগেইনস্ট শব্দটা কিন্তু আমরা বলতে পারি কোনো কিছুর সংস্পর্শে বা পাশাপাশি রাখা অর্থে ব্যবহার করার জন্য, অর্থাৎ কোনো কিছু দেওয়ালের পাশে রাখলো বা কোনো কিছু সংস্পর্শে রাখলো, পাশাপাশি কোনো কিছু রাখলো, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এগেইনস্ট শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হি পুট দ্য মিরর এগেইনস্ট এ ওয়াল, অর্থাৎ সে ওয়ালের সাথে লাগানো অবস্থায় মিররটি বা আয়নাটি রাখলো। তাহলে কোনো কিছুর সাথে সংস্পর্শে রাখা বা পাশাপাশি রাখা অর্থে কিন্তু আমরা এগেইনস্ট শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে কয়েকটা সিম্পল মিনিং, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো মুখস্থ করবে না, মানে এগুলা তুমি বসে বসে মুখস্থ করলে কিন্তু তুমি এগুলো ইউজেবিলিটি বুঝতে পারবে না। এগুলো কোথায় কীভাবে ব্যবহার হয় সেটা হয়তো তোমার কাছে অবস্কিউর থেকে যাবে, এটা অস্পষ্ট থেকে যাবে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, তুমি একটা এখান থেকে রুলস দেখার পর ওটার ব্যাপারে মিনিমাম 2 থেকে 3টা নিচ থেকে নতুন করে সেন্টেন্স মেক করবা উইথ দ্যাট স্পেসিফিক প্রিপোজিশন। তাহলে তোমরা জিনিসটা একটু আরও বেশি বুঝতে পারবে এবং এগুলার ইউজেবিলিটি তোমার কাছে স্পষ্ট হবে। এখন আমরা যদি একটু দেখি বিটুইন এবং অ্যামং এই শব্দগুলা, এই প্রিপোজিশনগুলো আমরা কখন এবং কীভাবে ব্যবহার করতে পারি। এই দুটো শব্দের অর্থ কিন্তু মধ্যে বা মাঝখানে কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা বিটুইন এবং অ্যামং ব্যবহার করতে পারি, যেগুলোর লিটারাল মিনিং হচ্ছে মধ্যে। কিন্তু বিটুইন এবং অ্যামং এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, কিন্তু তুমি কিন্তু এগুলো অল্টারনেটিভলি ইউজ করতে পারবে না ইন মোস্ট অফ দ্য টাইম। এগুলো যদি পার্থক্যটা বুঝে যাও, তাহলে তুমি ইজিলি এগুলোর ইউজ করতে পারবা। যেমন দুই ব্যক্তি, বিষয় বা বস্তুর মধ্যে বোঝাতে, এখানে মেইন ডিফারেন্স হচ্ছে দুই ব্যক্তি, আর এটা হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি, 3 জন, 4 জন, 5 জন। এটা ব্যক্তি হতে পারে, বিষয়বস্তু হতে পারে, বস্তু হতে পারে। কিন্তু এটা যদি 2 হয়, অর্থাৎ 2 জনের মধ্যে, 2 ব্যক্তির মধ্যে, 2 বস্তুর মধ্যে, 2 বিষয়ের মধ্যে হয়, তাহলে আমরা ব্যবহার করব বিটুইন। কিন্তু যদি 2 এর অধিক হয়, অর্থাৎ 2 এর অধিক ব্যক্তি, বস্তু অথবা বিষয়ের মধ্যে হয়, তখন কিন্তু আমরা ব্যবহার করব অ্যামং। কিন্তু এখানে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, অ্যামংস্ট ব্যবহার করা যায়, ওটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তবে তোমাদের খেয়াল রাখতে হবে এই বিটুইন শব্দটা হচ্ছে 2 ব্যক্তি, বস্তু এবং বিষয়ের মধ্যে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি শি স্যাট ডাউন বিটুইন জন অ্যান্ড আলিয়া, তাহলে জন এবং আলিয়ার মাঝখানে বসছে সেটা বোঝানোর জন্য আমরা বলতে পারি বিটুইন। শি স্যাট ডাউন, সে বসলো, বিটুইন জন অ্যান্ড আলিয়া, জন এবং আলিয়ার মাঝখানে সে বসলো। দেয়ার ইজ এ লিঙ্ক, এখানে একটা কি আছে, সম্পর্ক আছে বিটুইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, চাকরি এবং শিক্ষার মধ্যে একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে এখানে বিষয় হচ্ছে কয়টা, 2টা, এডুকেশন এবং এমপ্লয়মেন্ট। সেই কারণে আমরা বলছি এটা একটা কি, 2টার মধ্যে সম্পর্ক আছে সেরকম জিনিস, সেই কারণে আমরা এখানে ইউজ করব বিটুইন। কিন্তু আমরা যদি বলি ইউ নিড টু ডিভাইড দ্য ফুড অ্যামং দ্য 3 স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টস কয়টা, 3টা। এই 3টা যেহেতু 2 এর অধিক, সেই কারণে আমরা এখানে বলবো অ্যামং। আই হোপ ইউ গেট দ্য প্রিপোজিশন রাইট। এখন আমাদের সবচেয়ে বেশি ইউজড প্রিপোজিশন এর মধ্যে 2টা, অ্যাট এবং ইন সম্পর্কে আমরা একটু জানবো। অ্যাট এবং ইন কিন্তু অবস্থা নির্দেশ করে। আমরা অনেক সময় বলি আই এম অ্যাট সামওয়্যার, আই এম ইন সামওয়্যার। তাহলে কখন অ্যাট ব্যবহার করব, কখন ইন ব্যবহার করব, তোমরা অনেকে অনেক সময় কনফিউজড হয়ে যাবে। এখন এটার জন্য হয়তো তোমরা অনেকেই কবিতা মুখস্থ করো, সূত্র মুখস্থ করো। আসলে এটার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2টা জিনিস। এটার অনেক ব্যবহার আছে, প্রিপোজিশনের কিন্তু মাল্টিপল ব্যবহার আছে, তোমার সব ব্যবহার জানার দরকার নেই, কারণ আমরা সব ব্যবহার জেনে কিন্তু প্রিপোজিশনগুলো ইউজ করি না। আমরা হচ্ছে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা জানলে আমার জন্য যথেষ্ট। এবং তুমি কিন্তু এসএসসি পরীক্ষা দিবা, তুমি তুমি এর চেয়ে এটা বিশাল কোনো কিছুই না। এখানে জাস্ট সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেরকম কোনো কিছুই কিন্তু তোমার পরীক্ষার মধ্যে আসবে। সো অ্যাট
কি বিষয়ে কি ভিতরে পৃথিবীতে মানুষ দুই একবার ইউজ করছে সেরকম ব্যবহারও যদি তোমার মুখস্থ করতে হয়, তাহলে ইটস বিং হার্ড ফর ইউ। তোমার যেটা করা উচিত, মানুষ অ্যাট কি কারণে ব্যবহার করে মোস্ট অফ দ্য টাইম, ইন কি কারণে ব্যবহার করে মোস্ট অফ দ্য টাইম, সেগুলো জানলে কিন্তু তোমার পরীক্ষার জন্য এনাফ। সো আই গেস তুমি অ্যাট এবং ইনের যে বেসিক ব্যবহারগুলো সেগুলো জানতে পারলে পরীক্ষায় খুব ভালোভাবে আনসার করার সামর্থ্য রাখতে পারো। যেমন অ্যাট আমরা ব্যবহার করি অপেক্ষাকৃত ছোট অথবা নির্দিষ্ট স্থান বোঝাতে, দিক অথবা অবস্থা বোঝাতে, অর্থাৎ অপেক্ষাকৃত ছোট অথবা নির্দিষ্ট স্থান অথবা দিক অথবা অবস্থা বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই ম্যাট হিম অ্যাট দ্য হসপিটাল। তাহলে হসপিটালটা কিন্তু নির্দিষ্ট, আমি বুঝতে পারছি হসপিটাল কোনটা, অর্থাৎ দি হসপিটাল মানে কোনো একটা নির্দিষ্ট হসপিটাল বোঝাচ্ছে, সেই কারণে আমরা এখানে ব্যবহার করছি অ্যাট। শি ইজ লুকিং অ্যাট ইউ। তাহলে ইউ এটা একটা ব্যক্তি, যেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, সে কারণে আমরা বলছি লুকিং অ্যাট ইউ। যদিও লুকিং অ্যাট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও, কিন্তু অ্যাটের এখানে মিনিংটা দাঁড়াচ্ছে কোনো একটা দিক বোঝানোর জন্য, অর্থাৎ এদিকে দেখাচ্ছে। আবার সংখ্যা, সময় বা বয়স বোঝাতেও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। মানে অ্যাট দিয়ে আমরা সংখ্যা, সময় বোঝাই না, অর্থাৎ অ্যাটের পরে সময় বসতে পারে, সংখ্যা বসতে পারে এবং বয়সও বসতে পারে, যেগুলো হয়তো স্থান, দিক, অবস্থা বোঝাচ্ছে না, কিন্তু সময়, সংখ্যা, বয়স বোঝালেও আমরা অনেক সময় অ্যাট ব্যবহার করি। ফর এক্সাম্পল মাই অফিস স্টার্টস অ্যাট 9 AM। তাহলে 9 AM এটা কিন্তু এক্স্যাক্ট টাইম, তাই 9 AM থেকে স্টার্ট হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করতে পারি। হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে যে 90 কিলোমিটার যে চালাচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাট ব্যবহার করতে পারি। আই লেফট হোম অ্যাট 18। অর্থাৎ আমি 18 বছরে বাড়ি ত্যাগ করলাম। তাহলে এই যে 18 এই শব্দটার আগেও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করছি কোনো একটা বয়স নির্দেশ করার জন্য। সো তুমি এই যে দুইটা রুলস এগুলাই মনে রাখবা। যদি এখান থেকে এগুলো জানার পর যদি তুমি আনসার করতে না পারো, লেট মি নো। আমি বিশ্বাস রাখি এগুলা জানলে তোমার জন্য অ্যাটের ব্যবহার সম্পর্কে এনাফ, মানে এনাফ ইজ এনাফ। তোমার এর বেশি জানার দরকার নাই, এবং তুমি এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যেখানে ছোট স্থান, নির্দিষ্ট স্থান, দিক, অবস্থা বলছি, তুমি এগুলার কিছু ব্যবহার নিজ থেকে করে দেখবা। করে এগুলা তুমি তোমার বইয়ের বিভিন্ন সোর্স থেকে এগুলো মিলানোর চেষ্টা করবা। যখন নিজে নিজে জিনিসটা করবা দেখবা যে এটা তোমার মুখস্থ করার দরকার নাই, এটা আর পড়তে হচ্ছে না, এটা এমনিতেই তোমার মনে থেকে যাবে এবং তুমি এটা ইউজ করতে পারবা যখন when you are trying to speak in English। এবং এরপরে আমরা যদি ইনের ব্যবহারগুলো একটু দেখি, তুলনামূলক, বড় স্থান, সীমানা বা ধারকের মধ্যে বোঝাতে। ধারক মানে হচ্ছে কোনো কিছু, কোনো একটা কিছুর মধ্যে রাখা, যেমন একটা বক্স, ইটস এ ধারক, মানে এটা কন্টেনার, সেরকম কিছু বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আই ইউজ টু লিভ ইন কক্সেস বাজার। আমি কোথায় থাকতাম, কোথায় বসবাস করতাম, কক্সেস বাজারে বসবাস করতাম। এটা কিন্তু তুলনামূলক বড় স্থান, হ্যাঁ, এটা ঢাকার চেয়ে ছোট, কিন্তু এটা হচ্ছে কোনো একটা গ্রামের চেয়ে বড়। অর্থাৎ তুলনামূলক বড় স্থান বোঝাতে, অনির্দিষ্ট করে বোঝাতে, সেটার জন্য আমরা কক্সবাজারের আগে ইন ব্যবহার করতে পারি। আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন ঢাকা, এরকম আমরা বলতে পারি। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে ইন দ্য ফিল্ড এটা হচ্ছে সীমানার মধ্যে বোঝানোর জন্য আমরা ইনটা এখানে ব্যবহার করলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানা, ফিল্ডের মধ্যে সে খেলছে সেটা বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করলাম। তাহলে এইগুলা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে স্থান, সীমানা এবং ধারকের মধ্যে বোঝাতে গেলে আমরা ইন ব্যবহার করতে পারি। আবার আমরা যদি দেখি পেশা অথবা বৃত্তি বোঝাতে কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেকেই বলি যে মাই ফাদার ইজ ইন সিভিল সার্ভিস। আমার বাবা এই যে সিভিল সার্ভিসে কি করে, চাকরি করেন, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করি ইন। তাহলে ইন অর্থ আমরা অনেক সময় পেশা অথবা বৃত্তিও বোঝাই। যদি এটা আমরা অনেক সময় বেশি বেশি সময় ইউজ করি না, কিন্তু আমাদের জেনে রাখা ভালো যে এটা আসলে আমরা ব্যবহার করতে চাইলে পারি। আবার আমরা যখন মাস, ঋতু, বছর অথবা সপ্তাহের নাম বোঝাবো, অর্থাৎ যেটা দিন না কিন্তু আমরা আসলে এটা কোনো সময় বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তাহলে তোমরা যদি মনে রাখতে পারো যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে অন কিন্তু আমরা দিনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু দিনের চেয়ে বড় সপ্তাহ, মাস, ঋতু এগুলো যখন আমরা বুঝাবো, বছর এগুলো যখন আমরা বুঝাবো, তখন আমরা এটার আগে কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি আই মুভ টু দ্য সিটি ইন 2018। তাইলে ইন 2018 এটা আসলে বছরের আগে, একটা সালের আগে বসছে, সেটার কারণে আমরা ইন ব্যবহার করছি। দেয়ার আর 7 days ইন এ উইক, অর্থাৎ এ উইক এটার আগে আমরা ব্যবহার করছি ইন, কারণ এ উইক হচ্ছে দিনের চেয়ে বড়। তাহলে একটা জিনিস, সিম্পল জিনিস, একদিন হলে অন, দিনের চেয়ে বড় হলে সেটা ইন।
এতটুকুই মনে রাখতে পারো। এবারে ডিফার করতে পারে, রেয়ার কেসে এটা অনেক সময় বিভিন্ন অর্থ বোঝানোর জন্য ডিফার করতে পারে, কিন্তু জেনারেল ইউজ অফ ইন ইজ সামথিং লাইক দ্যাট। এবং অনের ইউজটা হচ্ছে আমরা যেটা আগে দেখলাম। এবং এই ভিডিওর সর্বশেষ যে প্রিপোজিশন বিহাইন্ড অর্থাৎ পিছনে, এই পিছনের শব্দটা আমরা কখন ব্যবহার করতে পারি সেটা একটু দেখে আজকের ভিডিও এখানে শেষ করব ইনশাল্লাহ। সো প্রথমত আমরা বিহাইন্ড ব্যবহার করি কোনো কিছুর পিছনে প্রকাশ করতে। সিম্পল, বিহাইন্ড, ইউ আর বিহাইন্ড মি, অর্থাৎ তুমি আমার পিছনে, সেটা বোঝানোর জন্য আমরা বিহাইন্ড ব্যবহার করতে পারি। দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড ক্লাউড, অর্থাৎ সূর্য কিসের পিছনে অদৃশ্য হয়ে গেছে? ক্লাউডের পিছনে, অর্থাৎ মেঘের পিছনে সূর্যকে আর দেখা যাচ্ছে না। শি ইজ বিহাইন্ড দ্য রেস্ট অফ দি ক্লাস, সে ক্লাসের অন্যান্যর চেয়ে পিছনে পড়ে গেছে। এটা বোঝানোর জন্য আমরা বিহাইন্ড এখানে ব্যবহার করতে পারি। এবং এরপর কোনো কিছু পিছনে কার ভূমিকা বোঝাতে, অর্থাৎ কোনো একটা ঘটনার পিছনে কার ভূমিকা আছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা বিহাইন্ড বলতে পারি। যেমন আমরা বলতে পারি শেখ মুজিব ওয়াজ বিহাইন্ড দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা বলতে পারি স্বাধীন বাংলাদেশের যে ধারণা সেটার পেছনে কার অবদান ছিল? শেখ মুজিবুর রহমানের অবদান ছিল। সো এটা বোঝানোর জন্য আমরা কিন্তু বিহাইন্ড শব্দটা ব্যবহার করতে পারি। সো বিহাইন্ডের এই দুইটা সিম্পল রুলস মনে রাখবা। এবং বিহাইন্ড যে পিছনে, পিছনে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, সুতরাং পিছনে বোঝানোর জন্য বিহাইন্ড দিয়ে তুমি কয়েকটা সেন্টেন্স মেক করে দেখবা। সো আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্টে জানাবা, এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাবা। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। I'll see you in the next one.